প্রথমেই চলে যাব বিরাট খবর, মহেশতলায় ভল্ট ভেঙে এসবিআই এর লুট, এমনটাই এখনো পর্যন্ত খবর। এসবিআই এর যদিও তারপরে আবার লকার যে সুরক্ষিত, সেই লকার সুরক্ষিত বলে নোটিশও দিয়েছে এসবিআই কর্তৃপক্ষ। এবং এখনো পর্যন্ত যা খবর তাতে ব্যাংকের ভল্ট ভেঙে লুট শুধু নয়, সিসি ক্যামেরার তার ছেঁড়া মহেশতলার বাটা মোড়ে এই এসবিআই এর শাখা, সেখানে গ্রাহকদের মধ্যে যথেষ্ট আতঙ্ক, উদ্বেগ। এই মুহূর্তে সরাসরি চলে যাব প্রতিনিধি সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, প্রথমে জানতে চাইবো ব্যাংকের ভল্ট ভেঙে লুট হয়েছে কিনা। দেখো সব থেকে বড় কথা হচ্ছে এই যে মহেশতলা বাটার মোড়ে যে ব্রাঞ্চটা আছে, এটা একদম ঘনবসতি জায়গা এলাকায়, এবং যেখানে ঘটনা ঘটেছিল, যখন ঘটনা ঘটেছিল সে রাত্রির সময় ঘটনা ঘটেছিল। তারপর রাত্রিরে ঘটনা ঘটার পরে যখন সকালবেলায় যখন ব্যাংক খুলতে এসেছিল, যখন ব্যাংক খোলার পরে কর্মীরা যখন ভেতরে ঢোকে, তখনই তাকে ভেতরে একটা দরজা ভাঙা আছে, ভেতরে যে ব্যাংকের যে দরজা আছে সেটা ভাঙা আছে, এবং যে লকারগুলো আছে সেই লকারগুলো সব লকারগুলোই খোলা আছে, কোনো লকার ভাঙা নেই। তাহলে চাবি ওদের কাছে এলো কোথা থেকে? যারা চুরি করতে এসেছিল নিশ্চয়ই কেউ এই ব্যাংকেরই কোনো লোক জানাশোনা আছে, জানাশোনা না থাকলে তারা কোথা দিয়ে ঢুকেছে কেউ এখনো পর্যন্ত ধরতে পারেনি। সিআইডি এসছে, মহেশতলা থানার পুলিশ এসছে, এখনো পর্যন্ত ধরতে পারছে না কোনখান থেকে ঢুকেছে। এবং চাবি এলো কোথা থেকে? চাবি এলো কোথা থেকে দুষ্কৃতীদের হাতে? কি বলা হচ্ছে, চাবি কি করে এলো? ভল্টের চাবি? অয়নদা, প্রশ্ন উঠছে এটাই, দুষ্কৃতী এটা কি ভল্টের চাবি না দরজার চাবি? কেন এলো, এটা কোথা থেকে এলো, সেইটাই নিয়েই তদন্ত মহেশতলা থানা এবং সিআইডি থানার পুলিশ তদন্ত করছে। এবং যে যে এখন দেখা যাবে যে আমাদের ঘটনার যে আমাদের ডায়মন্ড হাওড়ার যে এসপি আছে, সে নিজে ঘটনাস্থলে এসে চেক করছে যে এটিএম যে আছে, এটিএম এর যে বক্স আছে, সেই এটিএম এর কাছে যাচ্ছে। আমাদের রাহুল যে ডায়মন্ড হারবার এসপি, সেই এসপি নিজে, রাহুল গোস্বামী ডায়মন্ড হারবারের এসপি, তিনি গেছেন ঘটনাস্থলে। আপনারা দেখছেন সিআইডিও তদন্ত শুরু করেছে। আমরা আরো একবার তোমার কাছে আসবো, ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে কি বলা হচ্ছে একবার দেখাবো, তারপরে তোমার কাছে আসবো। ব্যাংকের লকার কি সেফ আছে? হ্যাঁ, সেফ আছে 100%। কি খোয়া গেছে তাহলে? কি খোয়া গেছে? কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে আরো একবার। ভেতরের ছবি আপনারা দেখছেন ব্যাংকের এটিএম এ এই মুহূর্তে তদন্তে কথা বলবো সমীরের সঙ্গে। সমীর, কিছু কি খোয়া গেছে কিছু বলতে পারছেন না, চাবি কি করে এলো তাও তারা বলতে পারছেন না, চাবি কোথা থেকে পেলো ওই দুষ্কৃতীরা এখনো পর্যন্ত বলতে পারছেন। এদিকে সিসি ক্যামেরা তার ছেঁড়া, ব্যাংকের ভল্ট খোলা অবস্থায় দেখা গেছে। তাহলে পুরোটাই তো লুটের বিষয়। দেখো, এই যে ঘটনা যেটা বলছো অয়ন্ত, সেটা একদম লুটেরই প্রশ্ন। যে ব্যাংক যেখানটা আছে, ঠিক ব্যাংক থেকে 2 হাত দূরে আছে আমাদের এটিএম। যে এটিএম এর কাছে এখন নিজে এসপি নিজে ওখানে চেক করতে গেছে, এবং সিআইডি টিম আছে, পুরো বাড়িটা ঘুরে দেখেছে। এই বাড়িটার মধ্যে এদের এই ব্যাংকের 3টে রাস্তা, যে মেন রাস্তা আছে সেটা একটা, পেছন দিক দিয়ে আরো 2টো, বাঁ দিক আর ডান দিকে 2টো রাস্তা আছে, যেখান থেকে এসবিআই এর লোকেরাই ঢোকে, আর অন্য গ্রাহকরা ঢোকে না। আর সেই গ্রাহকরা আজকে যখন জানতে পেরেছে, টিভির মাধ্যমে শুনতে পেরেছে, এসে গ্রাহকরা এখানে ভিড় করছে, এবং গ্রাহকরা পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে যে কেন সোমবার দিনকে আমরা ব্যাংকের মধ্যে ঢুকতে পারবো না। সেটা নিয়েই এখন তদন্তের প্রশ্ন, এখন তদন্ত করছে। তদন্ত এখন যে ব্যাংকের সামনে ঘটনা, সেই ব্যাংকের কাছেও লোকজন ভর্তি হয়েছিল, এবং যে ব্যাংক কর্তৃপক্ষ যে এখনো পর্যন্ত কিছু বলেনি যে ভেতরে কি করে এলো আর এই চাবি কোথা থেকে এলো। আসার পরে এখনই জানা যাচ্ছে, এখনো পর্যন্ত জানা যায়নি, এবং এখনো পর্যন্ত ব্যাংকের কোনো কর্তৃপক্ষ কিছু বলেনি এবং পুলিশ কিছু বলেনি। এবং ব্যাংকের যে সিকিউরিটি থাকার কথা, সেই সিকিউরিটি কিন্তু এখনো দেখা যায়নি। আর যেখানটা আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে ঢিলছড়া দূরত্বে মহেশতলা থানা, সেই থানারও কর্তৃপক্ষের উপরে প্রশ্ন উঠে যাচ্ছে। দেখা যাক এই তদন্তে উঠে আসে। কিন্তু খুব স্বাভাবিকভাবে এই সকাল থেকে গ্রাহকরা তারা যথেষ্ট চিন্তিত, তারা যথেষ্ট উদ্বিগ্ন। শুনলাম এখানেতে ব্যাংক বন্ধ, ক্লোজ, কারণ কিছু চুরি হয়েছে এখানে। দেখছি তো ব্রাঞ্চ বন্ধ আছে। এখন মুখে বলছেন তো কালকে খুলবে, সেরকম কোনো নোটিশ এখানে দেয়নি। এখন অব্দি কিছু শোনা বা বোঝা যাচ্ছে না যে কি হয়েছে ভেতর থেকে। এখনো ব্যাংক কর্তৃপক্ষ কিছুই জানায়নি আমাদেরকে কি হয়েছে। মানে আমাদের যা আছে সর্বস্ব ব্যাংকেই আছে। কোথায় রাখবো আর আমরা জিনিসপত্র কিছুই জানি না। বাড়িতে রাখলে বাড়িতে আলাদা একটা চিন্তা ভাবনা যে চুরি হয়ে যাবে, ব্যাংকে রাখলেও সেম, যেখানেই রাখছি একই জিনিস হয়ে যাচ্ছে আমাদের সাথে। খবরটা পেয়ে আমি নিজে বিপর্যস্ত অবস্থায় আছি, কেননা আমার যেইটুকু যা ছিল সম্বল হিসেবে, আমার লাস্ট সম্বল আমার এখানেই ছিল। আজকে যদি কিছু হয়ে যায় জানি না আমি কোথায় গিয়ে দাঁড়াবো। আমি জানি না, আমি লোন নিয়ে টুকটুক করে আমি একটা ছোট্ট কাজ করি, কি হবে আমি বুঝতে পারছি না। যদি সেফ থাকে তাহলে তো আমার কপাল ভালো,
আর কিছু হলে আমি কি করবো আমি নিজেও তো জানি না। আতঙ্কিত তো অবশ্যই। এবার আবার একটা মানুষের সমস্যা দেখাবো। আতঙ্ক ছড়িয়েছিল গতকাল, আগুন ধরে গিয়েছিল কলকাতা মেডিকেল কলেজের MCH বিল্ডিং এ। না, গতকালের ছবি দেখাচ্ছি কেন আবার? এইটা দেখানোর জন্য যে দেখুন হাসপাতালের অবস্থা, কলকাতা মেডিকেল কলেজের একটু অবস্থাটা দেখাই, যতুগৃহ অবস্থা। সেই ছবিটা দেখুন, যেখানে সেখানে তারে তারে জঞ্জাল, পুরো একেবারে এই তারের জঞ্জালে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। গতকালই মেডিকেল কলেজ হসপিটালে MCH বিল্ডিং এ আগুন লাগে। পরের দিন সকালে এই হাসপাতাল চত্বরে আমাদের ক্যামেরা কার্যত তারের জালে জড়িয়ে রয়েছে। হাসপাতালের একাংশ বিপজ্জনকভাবে তার ঝুলছে, কোথাও কোথাও আবার জয়েন্ট বক্স খোলা, কোথাও তারের ভারে রীতিমতো বেঁকে গেছে লোহার পোল, কোথাও বটের ঝুড়ির ভরসায় ঝুলছে পুরনো তারের বান্ডিল। অগ্নিকাণ্ডে বড় কোনো বিপর্যয় না ঘটলেও যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড় বিপর্যয়। প্রাণের ঝুঁকি নিয়ে পরিষেবা নিতে আসেন রোগীর পরিজনরা। আমাদের প্রতিনিধি তার প্রতিবেদন দেখুন। এগুলো তো অবশ্যই সারানো উচিত, একদম ইমিডিয়েটলি করা উচিত। এগুলো সব ডিপার্টমেন্টে এগুলো করা উচিত, শুধু একটা না। এবং গোটা এই মানে কলকাতা মেডিকেল কলেজ, সেটাতে বিভিন্ন জায়গাতে হ্যাঁ, এই কাজ ঝুলে আছে তো। এই দেখুন কি অবস্থা। এটা কি ভবিষ্যতে কোনো বড় অগ্নিকাণ্ডে হতেই পারে, যে কোনো রকমই হতে পারে অ্যাক্সিডেন্ট। এই ইলেকট্রিক থেকে বলুন, যাই থেকে বলুন, এগুলো তো আগে প্রিকশন নেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই আছে, কারণ তারের থেকে যে ইলেকট্রিসিটি পাওয়ারটা আসছে, সেটা যদি একবার যদি ছোট আগুনও যদি ধরে, সেটা থেকে অনেকটা বড় অগ্নিকাণ্ডে পরিণত হতে তো বেশি সময় লাগবে না। তাই জন্য যে এই যে তারের যে বিষয়টা, সরিয়ে নেওয়াটাই দরকার। আন্ডারগ্রাউন্ডের যে কোনো কিছু খুবই সুবিধাজনক। এরকম বাইরে তার ঝুলছে, কি কোনো ছোট বিস্ফোরণ একটা বড় কিছুতে পরিণত হতে তো বেশি সময় লাগবে না। 2025 জানুয়ারিতেই 180 বছর পূর্ণ করবে মেডিকেল কলেজ হসপিটাল। কলকাতার এই মেডিকেল কলেজ হসপিটালে প্রতিদিন লাখো লাখো রোগী ছুটে আসেন নিজেদের সুস্থতার জন্য। গতকালকে এখানে ঘটে গেছে একটি অগ্নিকাণ্ডের ঘটনা, যদিও তাতে কোনো বড়সড় বিপর্যয় না ঘটলেও পরের দিন সকালে মেডিকেল কলেজ চত্বরে ঘুরে দেখা গেল বিভিন্ন চিত্র, যেখানে দুর্ঘটনা এবং বিপদকে শিয়রে নিয়েই চলছে সাধারণ মানুষের রোগী পরিষেবা দেওয়ার কাজ। বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে বিদ্যুতের তার ঝুলছে খোলা অবস্থায় দীর্ঘদিন, কোনো রকম তাদের পরিচর্যা হয়নি, তার সংশোধন হয়নি, সংস্কার হয়নি। বিভিন্ন জায়গাতে রয়েছে এমনকি জয়েন্ট বক্স খোলা, তার নিচেই দাঁড়িয়ে রয়েছেন রোগীরা, দাঁড়িয়ে রয়েছে বাচ্চারা, শিশুরা। বিপদ শিয়রে নিয়েই কিন্তু চলছে রোগী পরিষেবা। যে কোনো দিন বড়সড় বিপদ ঘটতেই পারে, আর সেরকম বিপদ ঘটলে এরকম একটি অতি গুরুত্বপূর্ণ হসপিটালে সেক্ষেত্রে দুর্ভোগ আর দুর্গতি কিন্তু এড়ানো যাবেই না। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিবেক দাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মানুষ জলের সমস্যায় ভুগছেন। এই দেখুন PHEর সামনে অবস্থান বিক্ষোভ, হাঁড়ি কলসি বালতি সব নিয়ে বিভিন্ন জায়গায় PHEর সামনে অবরোধ অবস্থানে, কারণ জল পাচ্ছেন না, জলের জন্য বিক্ষোভ। আর এই জল নিয়ে বিভিন্ন জায়গায় পাইপলাইনের কাজ অনেকটা সময় লাগছে। আর তাই নিয়েই গত বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছিলেন, ডেডলাইন দিয়েছিলেন এবং ক্ষোভ প্রকাশ করেছিলেন পানীয় জল পাইপলাইন কাজে দেরি হওয়ার জন্য। দেখুন, PHEর কাজটা স্লো চলছে বলে আমরা একটা মিটিং করতে আমি CS-কে বলেছি অলরেডি। আই এম নট স্যাটিসফাইড। পাইপ পড়লেও অনেক জায়গায় লোকে জল পায়নি, এটা আমার কাছে খবর আছে। কি করে তাড়াতাড়ি করা যায়, স্পিড আপ করা যায়। যারা করবে না, নন কোঅপারেশন করবে, তাদের সরিয়ে দাও, দরকার হলে নতুন লোক দিয়ে কাজ করো। কিন্তু আমরা চাই আর 2 বছরের মধ্যে, আমি 1 বছর দিলে আরো খুশি হব। আর আমি জমি তখন নতুন করে আবার দেবো, আগে যেখানে পাইপ পড়ে আছে সেই জলগুলো আগে কমপ্লিট করবে, তারপরে। এটা আমার প্রায়োরিটি প্রোগ্রাম। সরাসরি চলে যাব প্রতিনিধি শান্তনুর কাছে। শান্তনু, কত মানুষ এফেক্টেড এই মুহূর্তে, এই এলাকায় জলের সমস্যা কেন? দেখো, দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরেই কিন্তু এই সানুপাড়া এবং সংলগ্ন যে 3টি পাড়া রয়েছে, সেখানকার মানুষজন কিন্তু পানীয় জলের সমস্যায় ভুগছেন। তারা একাধিকবার কিন্তু স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের উপর জানিয়েছেন যে প্রতিটি মানুষকে বা প্রতিটি পরিবারকে কিন্তু জলের জন্য সমস্যা ভুগতে হচ্ছে। তাদেরকে শহরের বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে জল আনতে, এবং কি 7 কিলোমিটার 8 কিলোমিটার দূরে গিয়েও জল আনতে হচ্ছে। এখানকার যে বাড়িগুলো রয়েছে, তাদের পুরনো যে কুয়ো রয়েছে, সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন সেই মানুষের সংখ্যাও এখানে অনেক।
সেই অবস্থায় দাঁড়িয়ে তারা কিন্তু একাধিকবার প্রশাসনকে ডেপুটেশন দিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন এবং কি নির্বাচন এলে জনপ্রতিনিধিদেরকেও বলেছেন, কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি। সেই কারণেই কিন্তু সেই মানুষগুলো আজকে রীতিমতন বাধ্য হয়ে রান্না বাড়া বন্ধ করে রেখেই কিন্তু তারা গিয়েছিলেন পিএইচই দপ্তরে। মূলত তাদের অভিযোগ যে আমাদেরকে পানীয় জল দেওয়া হোক, পরিশ্রুত পানীয় জল দেওয়া হোক, কারণ আমাদের জল আনতে দীর্ঘ পথ পরিক্রমা করতে হয়। মুখ্যমন্ত্রীও ডেডলাইন বেঁধে দিয়েছেন প্রশাসনকে, কোনো আশ্বাস? প্রশাসন থেকে বলা হয়েছে যে দ্রুত তারা এই পদক্ষেপ করবেন, কিন্তু বাসিন্দাদের বক্তব্য তারা এর আগেও একই পদক্ষেপের কথা শুনেছেন, কিন্তু এবার যদি তাদের কোনো পদক্ষেপ না করা হয় তাহলে কিন্তু তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবেন। আমরা নিশ্চয়ই আশা করব মুখ্যমন্ত্রী এই ডেডলাইন বেঁধে দেওয়ার পরে খুব তৎপর হয়ে এই অঞ্চলে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মানুষ জল পাচ্ছেন না, খাবার জল, সেই খাবার জল দ্রুত পাবেন। জলের জন্য আসছি, জল নাই আমাদের গ্রামে, অনেক দূর দূরান্ত থেকে জল আনতে হচ্ছে, খাবার জল নাই, কিনে খাচ্ছি। আমাদের দীর্ঘদিন ধরে সানুপাড়া, কেরানীপাড়া, দেউনিয়াপাড়া এই তিনটা পাড়ায় জলের খুবই সমস্যা। প্রতিবার প্রতিশ্রুতি দিলেও এই জলের সমস্যা আর মিটতেছে না। বাধ্য হয়ে আমরা এখানে আজকে ধর্ণা কর্মসূচি পালন করতেছি।